আচ্ছা, ব্রেক ফেল করা একটা গাড়ির মতো অপ্রতিরোধ্য ভারতীয় টেকটনিক প্লেট যদি জগদ্দল ইউরেশিয়ান প্লেটে জোরে ধাক্কা মারে তাহলে কি ঘটতে পারে বলেন তো? ছোটখাটো কোনো ঘটনা হলে তো কথাই ছিল না, কিন্তু এর ফলে ঘটে গেছে মহাপ্রলয়। চিরতরে বদলে গেছে আমাদের পৃথিবী। পৃথিবীর বুক চিরে উঠে এসেছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই সংঘর্ষের কারণেই আজও ঘটে চলেছে নেপালের সেই 7.8 মাত্রার ভূমিকম্পের মতো ভয়ঙ্কর ধ্বংসলীলা। প্লেট টেকটনিক্সের কারণেই ভারত মহাদেশীয় পাতটা সেই দক্ষিণ মেরুর কাছ থেকে মহাসাগরে ভাসতে ভাসতে এসে 5 কোটি বছর আগে ইউরেশীয় পাতের সাথে ধাক্কা খেতে শুরু করে। আর কোটি কোটি বছর ধরে সেই দুনিয়া কাঁপানো সংঘর্ষে 1,500 মাইল জুড়ে গজিয়ে উঠেছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় শুধু অচিন্তনীয় রকমের বিশালই নয়, সে কিন্তু অপরূপ সুন্দরও। ও হ্যাঁ, আমরা যখন প্লেট টেকটনিক্সের কথা বলি তখন আমরা সেই বহুল প্রমাণিত পাত সঞ্চালনের ভূতাত্ত্বিক তত্ত্বটার কথাই বলি। আমরা জানি পৃথিবীর ওপরের ঠান্ডা কঠিন অংশ বা ভূপৃষ্ঠ বেশ কটা দুর্দান্ত রকমের বড়সড় পাত বা প্লেট দিয়ে তৈরি। তার উপর আবার গ্যাট হয়ে বসে আছে আমাদের আজকের দেখা মহাদেশগুলো। আর এই সব কটা মহাদেশে কিন্তু সরছে, অনবরত চলছে। আমাদের থিঙ্কের বন্ধু ভূবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নাইজেল হিউজ তার জীবনটাই কাটিয়েছেন এই ভারতীয় উপমহাদেশ নিয়ে গবেষণা করে। তার সাথে আলোচনার ভিত্তিতেই তৈরি আমাদের আজকের ভিডিও। 55 কোটি বছর আগে অনেকগুলো মহাদেশ মিলে তৈরি হয় গন্ডোয়ানাল্যান্ড নামের অতি মহাদেশ। আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা আর দক্ষিণ আমেরিকার মতো ভারতীয় টেকটনিক প্লেটও এই অতি মহাদেশের ভেতরেই ছিল। এরপরে আবার এক সময় ইউরো আমেরিকা মহাদেশও এসে জুড়ে গেল এই গন্ডোয়ানাল্যান্ডের সাথে। আর তার ফলে এই দুয়ে মিলে মানে পৃথিবীর প্রায় সবটা মাটি মিলে তৈরি হলো আরও অনেক বড় একটা অতি মহাদেশ প্যানজিয়া। প্লেট টেকটনিক্সের কারণেই আবার একসময় তারা ভাঙতে শুরু করে। 18 কোটি বছর আগে ভারত মহাদেশীয় প্লেটটাও ভাঙতে শুরু করে গন্ডোয়ানাল্যান্ড থেকে। আর সেখান থেকেই শুরু ভারতীয় প্লেটের সেই উত্তরমুখী মহাযাত্রা। কি গতিতেই না সে পাড়ি দিয়েছিল মহাসাগর। 7 কোটি বছরে সে পেরিয়েছে 9,000 কিলোমিটার। খুব বেশি মনে হচ্ছে না, তাই না? ছুটে আসার এই গতিটা বুঝতে হলে আমাদেরকে ভূতাত্ত্বিক স্কেলে চিন্তা করতে হবে। মহাদেশীয় প্লেটগুলো সাধারণত বছরের স্বরে মাত্র 5 সেন্টিমিটারের মতো, আর সেখানে ভারত ছুটেছে প্রায় 4 গুণ বেশি বেগে। সে বছরে এগিয়েছে প্রায় 20 সেন্টিমিটার। আমরা তো জানি আপনি যত জোরে এবং গতিতে ধাক্কা দেবেন তার প্রতিক্রিয়াটাও হবে ততই বেশি। আর সে কারণেই এই দুই প্লেটের মহা সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আর অন্নপূর্ণার মতো বিশাল সব পর্বতগুলোর। ভারতীয় প্লেট লক্ষ কোটি বছর ধরে ভেসে এসেছে। নুহের জাহাজের মতোই সে অজস্র জীবন্ত প্রাণী এবং উদ্ভিদ বুকে নিয়ে এই পথ পাড়ি দিয়েছে। তারা নানান পরিবেশ, নানান আবহাওয়ায় বদলেছে, টিকে থেকেছে, আবার কেউ কেউ বিলুপ্ত হয়ে গেছে। এবং তারই ফলে উৎপত্তি ঘটেছে বিচিত্র সব জীবের। জানেন, এখানেই বিবর্তন ঘটেছে তিমির। হ্যাঁ, পৃথিবীর সেই সবচাইতে বড় প্রাণী তিমির কথাই বলছি আমি। ফাটাফাটি এক বিবর্তন ঘটেছিল ভারত যখন এশিয়ার কাছে ঘেঁষে আসতে শুরু করে। এর ডাঙায় ঘুরে বেড়ানো অনেকটা হরিণের মতন দেখতে প্রাণী থেকেই বিবর্তিত হয় আজকের এই জলজ স্তন্যপায়ী আধুনিক তিমি। সে বিশাল টক্করটা যখন লেগেই গেল ওই দুটো পাতে, ভারতের পিঠে যত গাছপালা প্রাণী ছিল তারা ইউরেশিয়ার জীবিত বিভিন্ন প্রজাতির সাথে মিলেমিশে যেতে শুরু।
প্রফেসর হিউজের মতে প্রাকৃতিক পরিবেশের এই ধরনের বিচিত্র মিশ্রণ এবং পরিবর্তন প্রাণজগতে যেন অপূর্ব এক উদ্ভাবনের সুযোগ করে দিয়েছিল, আর একেই আমরা বলি বিবর্তন। তবে এই সংঘর্ষে গাছপালা, প্রাণী এবং জমি জমাই শুধু কিন্তু বদলায়নি, স্থানীয় এবং বৈশ্বিক মানে সারা বিশ্বের জলবায়ু পর্যন্ত বদলে দিয়েছে সে। আমাদের দেশে যে মহাবর্ষা বা মনসুন হয় প্রতি বছর, তার শুরুও কিন্তু এই হিমালয় আর তিব্বতী উপত্যকা থেকেই। এই পুরো জায়গাটাই এতটা উঁচুতে যে এটা একটা বিরাট ভ্যাকুয়াম ক্লিনারের মতো করে প্রেশার সিস্টেম তৈরি করে এবং ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস টেনে নেয়, তাতে করে মেঘ জমে। কিন্তু সেই মেঘ তো আর হিমালয় ডিঙাতে পারে না, উঁচু সেই পর্বতে আটকে যায় তারা, আর সারা উপমহাদেশ জুড়ে তখন নেমে আসে তুমুল বর্ষার তোলপাড়। সিন্ধু, গঙ্গা, ইয়াংজি আর ব্রহ্মপুত্রের মতো মহা নদ নদীগুলোর জন্ম কিন্তু এই হিমালয়ের গর্ভেই। পৃথিবী প্রায় 1/5 মানুষের পানি যোগায় এরা। এই বিপুল জলপ্রবাহে অনবরত ক্ষয় হতে থাকে হিমালয়। তো গত প্রায় 2.5 কোটি বছর ধরে নদীর স্রোতে ভেসে আসা এই তলানিগুলো জমে জমে 20 কিলোমিটারেরও বেশি উঁচু হয়েছে। আর বলুন তো সেখান থেকে কি সৃষ্টি হয়েছে? হ্যাঁ, সেই ক্ষয়ে আসা হিমালয় থেকেই গড়ে উঠেছে আমাদের সমগ্র বঙ্গীয় বদ্বীপ। এই সংঘর্ষ থেকে কিন্তু আরও একটা বিশাল বড় কাজ হয়েছে। এই সংঘর্ষের আগে পৃথিবী ছিল উত্তপ্ত, একটা গ্রিন হাউসের মতো। উত্তর বা দক্ষিণ মেরুতে কোনো বরফের অস্তিত্বই ছিল না তখন। আর হিমালয় যখন মাথা তুলে দাঁড়ালো, ধীরে ধীরে পুরো পৃথিবীর তাপমাত্রা কমা শুরু করে দিল। শুরু হলো শেষ বরফ যুগ। কিভাবে জানেন? বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড সূর্যের তাপ আটকে রেখে পৃথিবীকে গরম রাখে, এই বিশাল পর্বতমালার সিলিকেটগুলো আবহাওয়া থেকে সেই কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয়, আর সেই থেকেই পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। আমাদের ভারতীয় প্লেটের গপ্প কিন্তু এখনো শেষ হয়নি। সে এখনো ধীর গতিতে ধাক্কা দিয়ে চলেছে ইউরেশীয় পাতটাকে। আর হ্যাঁ, সে কারণেই হিমালয় এখনো ক্রমশ বড় হচ্ছে, আরও উঁচু হচ্ছে। আর এই ভয়ানক ঘর্ষণ থেকেই নেপাল আর আশেপাশের দেশগুলোই হচ্ছে বড় বড় সব ভূমিকম্প। আমরা এখনো হিমালয়ের সব রহস্য বুঝে উঠতে পারিনি। এখনো বোঝার চেষ্টা করছি কিভাবে সে আমাদের গ্রহটাকে পাল্টে দিয়েছিল চিরতরে। তবে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই যে এই মহাসংঘর্ষটা আমাদের গ্রহের ইতিহাসে অন্যতম এক বড় ঘটনা। আপনি যদি ডক্টর নাইজেল হিউজের সাথে থিঙ্কের পুরো আলোচনাটা দেখতে চান, তাহলে এই নিচের লিঙ্কে ক্লিক করুন।